আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত যে 2 ধাপের পরীক্ষা হয়েছে, এই 2 ধাপের পরীক্ষার আলোকে তৃতীয় ধাপের জন্য অনেকেই আমাকে নক করতেছিলেন যে কি পড়বো, কিভাবে পড়বো, শেষ মুহূর্তে কোনগুলো রিভিশন দিব। তো সেই জন্য আমরা একটি সাজেশনমূলক ক্লাস নিব। তো এখানে আমি প্রথম এবং দ্বিতীয় ধাপের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখাই দিব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তৃতীয় ধাপের জন্য কোথা থেকে কীভাবে পড়া দরকার। সাধারণত আমি আসলে সাজেশনমূলক ক্লাস ওইভাবে নেই না। এর কারণটা হচ্ছে যে ম্যাথের যে নির্দিষ্ট কয়েকটা টপিক, এই টপিকগুলো আসলে সবগুলাই সবার দখল থাকার দরকার আছে। তবে হ্যাঁ, পরীক্ষার কিছুদিন আগে আচ্ছা সাউন্ড তো ক্লিয়ার আছে, তাই না? ওকে। তো যাই হোক, অল্প কথায় আমি আপনাদের বিগত 2 ধাপের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিসটা দেখাবো। সামনে আপনাদের পরীক্ষা আছে। তো এখানে আমি যখন প্রাইমারির আমাদের অনলাইন পেইড কোর্স শুরু করছিলাম, সে অনলাইন পেইড কোর্সের শুরুর দিকে আমি বলছিলাম, যেটা ওপেন ক্লাসে, যে এবার বিগত সালের প্রশ্ন থেকে কমন আসবে না। তো এই কাজটা হচ্ছে বিগত সালের প্রশ্ন থেকে আসলে কমন পাওয়ার মতো অবস্থা নাই। তো যাই হোক, আমরা বিগত যে 2 ধাপের প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো এখানে আসলে আমরা দেখা যাচ্ছে যে পাটিগণিত থেকেই মূলত বেশি প্রশ্ন আসতেছে। ঠিক আছে? তো অবশ্যই আপনারা পাটিগণিত পাঠটাকে সর্বোচ্চ ফোকাস করবেন যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার 3য় ধাপের পরীক্ষা দিতে যাচ্ছেন। এখন আসি পাটিগণিতের কোন টপিকগুলোকে সর্বোচ্চ ফোকাস করব। এই ক্ষেত্রে অনেকেই যেটা মনে করতে পারেন যে এর আগের 2টার পার্টে যেখান থেকে প্রশ্ন আসছে ওইখানেই সর্বোচ্চ ফোকাস করি। বিষয়টা আসলে এইভাবে চিন্তা করলে হবে না। মোটামুটি সব টপিকেই বেসিকগুলো জানা থাকতে হবে। তো প্রশ্নের কোয়ালিটি এবং টপিকের ভেরিয়েশন এবং মানে কোন কোন টপিকগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটা আমরা দেখাবার একটা সামগ্রিক ডিসিশনে আসবো যে কোন টপিকগুলোর উপর গুরুত্ব দেওয়া দরকার। ঠিক আছে? আচ্ছা, তো দেখেন যে এখানে প্রথম পর্যায়ের পরীক্ষায়, ঠিক আছে, আমি জাস্ট টপিকগুলো একটু লিখে দেই তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে? সংখ্যা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছে। এটা হচ্ছে প্রথম ধাপের পরীক্ষায়, আর এই দ্বিতীয় ধাপটা আমি এটা লিখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আপনারা চাইলে আমরা ছবিতে দেখাতে পারবো, আবার পিডিএফও দিয়ে দিতে পারবো। দ্বিতীয় ধাপের পরীক্ষাতেও কিন্তু 2টা প্রশ্ন আসছে। আচ্ছা, এই 2টা প্রশ্ন কি কি একটু ক্লাসিফাইড করে দিই। সেটা হচ্ছে এখানেও একটা মৌলিক সংখ্যার উপর প্রশ্ন আসছে, এখানেও একটা মৌলিক সংখ্যার উপর প্রশ্ন আসছে। আর একটা কি, আরেকটা হচ্ছে যে এই প্রথম পার্টে আসছে একটা সহজ প্রশ্ন, 4 অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা, আর এখানে আসছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে এগুলাই পড়তে হবে, বিষয়টা এরকম না। তবে সংখ্যা অধ্যায়ে মৌলিক সংখ্যার উপর প্রশ্ন আসতেই পারে, এটা প্রাইমারি সহ যে কোনো পরীক্ষায়, আপনারা এটা কেউ মিস করবেন না। ঠিক আছে? পাশাপাশি 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যার প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু সচরাচর বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তার মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং মৌলিক সংখ্যা এগুলো আপনাদের 3য় ধাপের জন্য পড়ে ফেলতে হবে। প্রথম দ্বিতীয় ধাপে যেগুলো আসছে 3য় ধাপে ওগুলো আসবে, বিষয়টা এরকম না। যা সংখ্যা অধ্যায়টা যদি আপনারা পড়ালেখা করেন তাহলে কোন বিষয়গুলো করবেন এটা। ঠিক আছে? প্রথম ধাপের পরীক্ষায় আমরা দেখছি যে বর্গমূল থেকে একটা প্রশ্ন আসছে, কিন্তু দ্বিতীয় ধাপের পরীক্ষায় বর্গমূল থেকে কোনো প্রশ্ন আসে নাই। তাহলে এই বর্গমূল থেকে আসছে বলতে যে বর্গমূল পড়তে হবে আর না আসলে পড়তাম না, বিষয়টা এরকম না। তবে বর্গমূলের বেসিক বিষয়গুলো জানা থাকতে হবে। আর সাধারণত ছোট ছোট পরীক্ষাগুলোতে দশমিকের সংখ্যার বর্গমূলগুলো পরীক্ষায় খুব আসে, কারণ এগুলা পরীক্ষার্থীদেরকে কনফিউজ করে দেয়। তো এই কনফিউশন তৈরি করার জন্য যেই ছোট ছোট প্রশ্নগুলো আসে, যেমন প্রথম ধাপের পরীক্ষা এখানে আসছিল 0.001 এর বর্গমূল কত। তো এটা কিন্তু বেশি কঠিন কিছু না, কিন্তু কনফিউজিং। তো এই কনফিউশন
প্রশ্নগুলো যদি আপনারা সমাধান করতে চান অবশ্যই আপনাদের দশমিক সংক্রান্ত বর্গমূলের নিয়মগুলা ভালোভাবে জানা থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি প্রথম ধাপের পরীক্ষায় শতকরা টপিকটার উপর। এই শতকরা টপিকটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ অন্য কোন টপিক মিস যায় আর না যাক সমস্যা নাই, কিন্তু শতকরা টপিকটা সাধারণত মিস যায় না, ঠিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে যে শতকরা টপিকের উপর প্রথম ধাপে 2টা প্রশ্ন আসছে। প্রশ্ন 2টা হচ্ছে যে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%, আর একটা বলছে একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা করে পূর্বের বেতন কত। আচ্ছা, এখান থেকে আমরা একটা সামারি দিতে দাঁড়াবো যে এই শতকরা টপিকটা তো অনেক বড় একটা টপিক, আমরা কোন জিনিসগুলোকে ফোকাস করব। সাধারণত শতকরার এই প্রাইমারি পরীক্ষাগুলোতে যেমন দেখা যাচ্ছে 24 সংখ্যাটি কোন সংখ্যার 30%, অথবা একটা সংখ্যার 40% এর মান 55 হলে সংখ্যাটির 120% এর মান কত। এই টাইপের যে ছোট ছোট শতকরার অঙ্কগুলো আছে আপনারা আমাদের ইউটিউবে শতকরা ক্লাসগুলো দেখতে পারেন, অথবা আমাদের বেসিক ম্যাথের শুরুর যে বেসিক প্রশ্নগুলো আছে এইগুলাও দেখে নিতে পারেন। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, সেটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, শতকরার হ্রাস বৃদ্ধির উপরে কিন্তু সচরাচর প্রশ্ন হয়, তবে এখানে আমি শতকরার হ্রাস বৃদ্ধির প্রশ্ন আসতে দেখি নাই, কিন্তু হ্রাস বৃদ্ধির প্রশ্ন সচরাচর বিভিন্ন পরীক্ষা এসে থাকে, ওইটাও দেখে নেবেন। তো শতকরা টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এটা কোনোভাবেই মিস করবেন না। কেউ যদি একটা মাত্র টপিক দেখার সুযোগ পান রিভিশন পাটিগণিতের, সেটা অবশ্যই শতকরা দেখে যাবেন, খুব সিরিয়াসলি বললাম, ঠিক আছে। আচ্ছা, তো শতকরার ইনক্রিজ ডিক্রিজ যেটা এই টাইপের প্রশ্নগুলো দেখে নেবেন। আর শতকরার একগুলো আছে পাস ফেল, ওই পাস ফেল মানে ওগুলো কিন্তু ভেন চিত্রের অঙ্ক, ওই ভেন চিত্রের অঙ্কগুলোও দেখে নেবেন। ওই প্রশ্নটাও আসছে, এটা আমরা ভেন চিত্রে ধরছি আর কি। তো তারপর আসি, এখানে একটা খুবই ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে যে এই লসাগু গসাগু এই টপিকের উপর 2 ধাপেই আমরা দেখতেছি। প্রথম ধাপে প্রশ্ন আসছে একটা, আর দ্বিতীয় ধাপে প্রশ্ন আসছে 3টা, ঠিক আছে। তো এই লসাগু গসাগু টপিকটা ইম্পর্টেন্স দেন আর না দেন, লসাগু গসাগুর বেসিক জিনিসগুলো তো আপনার ক্লিয়ার থাকা দরকার আছে। খেয়াল করেন, এখানে যে প্রশ্ন 4টা দিছে, প্রথম ধাপে একটা আর দ্বিতীয় ধাপে যে 3টা, এই 4টা প্রশ্ন কিন্তু এইভাবে কোনো অঙ্ক আসে নাই যে লসাগু বাড়ি করেন। 3টা যে প্রশ্ন দ্বিতীয় ধাপে দিছে, 3টাতে লেজুর লাগানো ছিল এবং প্রথমটাতে লেজুর লাগানো ছিল। তবে যারা আপনারা লসাগু গসাগুর অঙ্ক পারেন, এই বিষয়গুলো পারার দরকার আছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম ধাপের প্রশ্ন আসছিল যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। এই জিনিসটাই যখন আবার দ্বিতীয় ধাপের পরীক্ষা আসছিল, তখন হচ্ছে যে 197-এর সাথে কত যোগ করলে সংখ্যাটি 9, 15, 25 দ্বারা নিশ্চিত বিভাজ্য হবে। কোনো স্কুলের ছাত্র সংখ্যাকে 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রতিবারে 4 জন ছাত্র অবশিষ্ট থাকবে। আর একটা স্কুলের ছাত্র ডিল করার সময় 8, 10, 12 সারিতে সাজানো যায়, তার বর্গাকারে সাজানো যায়, ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে। এই যে এই 4টা হচ্ছে লসাগু গসাগুর প্রশ্ন। তো লসাগু গসাগুর এই প্রশ্নগুলো আপনার আসলে অনেক আগে থেকে পারার দরকার আছে, যে কখন শেষে লসাগু করার পরে যোগ করতে হয়, কখন বিয়োগ করতে হয়, ঠিক আছে, কখন শুরুতেই যোগ বিয়োগ করে নিতে হয়, কখন বর্গাকার বললে কি করতে হয়। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা গুরুত্ব দিবেন, ঠিক আছে। আর লসাগু গসাগু তো বাকি যে বেসিক জিনিসগুলো আছে ওগুলো আপনাদের পারার কথা। তবে এখানে আরও 2-1টা পয়েন্ট আপনাদের বলি, সেটা হচ্ছে লসাগু গসাগুতে এই দ্বিতীয় ধাপে 4টা প্রশ্ন আসছে, 4টা প্রশ্ন আসছে কি একটা অনুপাতের লসাগু আছে। তো হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 8 হলে গসাগু 8 হলে লসাগু কত, গসাগু 8 হলে লসাগু কত। এটাও কিন্তু লসাগু গসাগু টপিকের প্রশ্ন। তাহলে দেখেন 20টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন আসছে লসাগু গসাগুতে, তাই বলে আবার আসবে না, আবার নাও আসতে পারে। তবে কোন টাইপের প্রশ্নগুলো আসতেছে এটা আমরা একটু দেখি, যে সাধারণত লসাগু গসাগুর অধ্যায়ের প্রশ্নগুলোতে কি হয়, লসাগু গসাগু সব নর্মালি নির্ণয় করতে হয়, আর ওই যে লসাগু করে যোগ অথবা লসাগু করে বিয়োগ, এই টাইপের কিছু প্রশ্ন আসে। তারপরে হচ্ছে কি যে কত যোগ করতে হবে বা কত বিয়োগ করতে হবে। আবার এগুলো আসে যে এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কত যোগ করলে, বা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে, এগুলো কিন্তু একটু জটিল আছে। তো ওইগুলো এখানে আসে নাই, ওইগুলাও আসতে পারে। আর অনুপাতের যে লসাগু গসাগু এগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন, কিন্তু সময় নষ্ট করা যাবে না, এই বিষয়গুলো দ্রুত যেন পারেন সেই টেকনিকগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে লসাগু গসাগু টপিকটা গেল। এরপরে আসি আমাদের মানে কোনগুলো আসছে এগুলো আমি দেখাই দিতেছি আগে, তারপরে কোন টপিকগুলো আসে নাই এগুলো নিয়ে আলোচনা করব, তারপরে ওভারঅল আপনাদের কোন টপিকের কোন কোন নিয়মের অঙ্কগুলো পড়া দরকার এগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসটা আপনারা শেষ সময় পর্যন্ত দেখেন, আশা করি কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, ইশরাত জাহান, হ্যাঁ, ওকে।
তাহলে আসি লসাগু গসাগু 4টা। ভগ্নাংশ থেকে প্রশ্ন কম আসছে প্রথম ধাপের পরীক্ষায়। ভগ্নাংশ এখান থেকে একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে ওই তেলপূর্ণ পাত্রের ওজন, সরি ভগ্নাংশ এটা দ্বিতীয় ধাপের পরীক্ষায়, ঠিক আছে? এটা দ্বিতীয় ধাপের, প্রথম ধাপটা এখানে আছে শতকরা বর্গমূল ট্রেন গতিবেগ, ঠিক আছে? প্রথম ধাপের পরীক্ষায় আমি টপিকগুলো একসাথে লিখতেছি, সমস্যা নাই। ট্রেন গতিবেগ থেকে একটা প্রশ্ন আসছে, আর দ্বিতীয় ধাপে ট্রেন গতিবেগ না আসে নৌকা স্রোত আসছে। আচ্ছা, ট্রেন গতিবেগের অঙ্কগুলো কি কি বলেন তো? ওই 5/18 নিয়মটা শিখলে ট্রেন ও গতিবেগের অঙ্ক কিন্তু খুব সহজেই পারা সম্ভব। আর নৌকা স্রোতের অঙ্ক কি, আপনারা যদি ইউটিউবে আমাদের ভিডিওটা দেখে থাকেন যে অনুকূল প্রতিকূল গতিবেগগুলো কাকে বলে বা পার্থক্যগুলো কি, এগুলো যদি ধরতে পারেন তাহলে নর্মালি দেখেন এই যে প্রাইমারি পরীক্ষায় এত বেশি পেঁচানো কোনো অঙ্ক আসবে না যেটা করতে অনেক সময় লাগবে বা যেটা অনেক জটিল। তাহলে আপনাদের যেটা করা দরকার যে এই ট্রেন গতিবেগ এইখানে একটা প্রশ্ন আসছে, দ্বিতীয় ধাপে কিন্তু 0, আর ভগ্নাংশতে দ্বিতীয় ধাপের প্রশ্ন আসছে, প্রথম ধাপে 0। তার মানে ভগ্নাংশকে টাচ করছে আবার ট্রেন গতিবেগ টাচ করছে। এরকম একটা প্রশ্ন আসতেই পারে, ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, 7 নম্বর হচ্ছে নৌকা। নৌকার প্রশ্ন দ্বিতীয় ধাপে আসছে, ঠিক আছে? তাহলে ট্রেন গতিবেগ আর নৌকা স্রোত এগুলো কিন্তু খুব বেসিক এবং ছোট টপিক। আপনারা আধা ঘন্টা সময় দিলে এক একটা টপিক শেষ করা সম্ভব যদি আমাদের ইউটিউবের ভিডিও এবং আমাদের বই থেকে প্র্যাকটিস করেন। তবে শেষ সময়ে আপনাদের যেহেতু প্রত্যেকটা টপিক ফুললি শেষ করার সময় নাই, এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে সহজ প্রশ্ন। কোনগুলো সহজ প্রশ্ন? যেমন সময় বের করা, মানে যেগুলোতে লেজর লাগানো নাই, এই প্রশ্নগুলা ক্লিয়ার থাকলেই হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। নেক্সট আসি আমরা অনুপাতের প্রশ্ন। দেখেন প্রথম ধাপে দ্বিতীয় ধাপে অনুপাতের প্রশ্ন। এখন অনুপাতের প্রশ্ন প্রথম ধাপে একটা আসছে, দ্বিতীয় ধাপে কিন্তু অনুপাতের প্রশ্ন আসে নাই, ঠিক আছে? এই যে পাটিগণিতে দেখেন প্রথম ধাপে দেখা যাচ্ছে যে এই যে 2টা, একটা 3টা, 2টা 5টা, 6টা, 7টা, 2 3 3 6 7টা, আর এখানে একটা 8টা। এই প্রথম ধাপের পরীক্ষায় 8টা প্রশ্ন আসছে পাটিগণিত থেকে, 20টা প্রশ্নের মধ্যে 8টা। এখন আসি দ্বিতীয় ধাপে কি হয়েছে পাটিগণিত থেকে। দ্বিতীয় ধাপে আমরা দেখতেছি এখানে যে সংখ্যা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসছে, শতকরা থেকে একটা দ্বিতীয় ধাপের পরীক্ষায়, তারপরে ভগ্নাংশ এবং গড়, ভগ্নাংশ থেকে একটা, এই যে গড় টপিক থেকে একটা প্রশ্ন আসছে। তাহলে গড়ের প্রশ্ন তো বেশি কঠিন না, গড়ের প্রশ্ন তো সবাই পারেন, কিন্তু হচ্ছে কি দ্রুত পারতে হবে। দ্রুত না পারলে কিন্তু সময় নষ্ট হবে। আর যারা দ্রুত পারার টেকনিক শিখতে চান তারা আমাদের বিগত সলভ ক্লাসগুলো দেখেন, তাহলে আমরা দেখা দিচ্ছি যে কিভাবে আপনার চিন্তাটা স্লো কাজ করতেছে এবং ওইটা আরো স্মার্টলি করা যাইতো, ঠিক আছে? এই টেকনিকটা আপনারা দেখতে পারবেন আমাদের ক্লাসের সমাধানগুলো দেখলে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি বয়স অধ্যায় থেকে, ঠিক আছে? গড় 10 নম্বর হচ্ছে বয়স। বয়স অধ্যায় থেকে প্রশ্ন আসছে দ্বিতীয় ধাপে একটা, হ্যাঁ নৌকা স্রোত আগেই লিখছি, শতকরা থেকে একটা আসছে। আচ্ছা, তাহলে দ্বিতীয় ধাপে মোট 11টা প্রশ্ন আসছে পাটিগণিত থেকে, 2 3 4 3 7 8 9 10 11। হ্যাঁ, এই যে 11টা প্রশ্ন দেখতেছেন এগুলো হচ্ছে দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন। তাহলে দেখেন যে এই টপিকগুলোর মধ্যেই পাটিগণিতের প্রশ্নগুলো আছে। তাহলে কোন খুবই ইম্পর্টেন্ট টপিক কিন্তু প্রশ্ন আসে নাই সেইগুলো একটু দেখি। সেটা হচ্ছে যে সময় প্লাস কাজ, এই টপিকটা থেকে প্রশ্ন আসে নাই। লাভ ক্ষতি, তারপরে সুদ কষা, এই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাট একটা প্রশ্ন পরীক্ষায় আসে নাই। তা আপনারাই বলেন যে আগামীতে কি এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে না? এই টপিকগুলো থেকে প্রশ্ন আসার সমূহ সম্ভাবনা আছে, আপনারা মিস করিয়েন না। এই যে যেগুলো থেকে আসছে এগুলো থেকে আসবে এরকম না, তবে আমি যেটা বলতেছি সেটাই যে একমাত্র কথা সেটাও না। তবে আপনাদের যেটা হচ্ছে যে সামগ্রিক ধারণা নিয়ে যেতে হবে। সময় ও কাজের অঙ্ক দেখা যাচ্ছে অনেক কঠিন অঙ্কও আছে, কিন্তু সব কঠিন অঙ্ক তো প্রাইমারিতে আসবে না। প্রাইমারিতে কোন টাইপের প্রশ্ন আসতে পারে? একজন একটা কাজ 20 দিনে করে, একজন 30 দিনে করে, দুইজনে একসাথে করলে কতদিন লাগবে? এটা বেশি সোজা হয়ে গেল। কিরকম আসতে পারে যে একজন একটা কাজ 20 দিনে করে, একজন 30 দিনে করে, দুইজনে একসাথে কাজ করার 4 দিন পরে একজন চলে গেল,
অবশিষ্ট কাজ করতে কতদিন লাগবে, অথবা সম্পূর্ণ কাজটা শেষ হতে কতদিন লাগবে, এই টাইপের একটু জটিল মানে মাঝারি টাইপের প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে, আরও অনেক পেঁচানো জটিল প্রশ্ন আছে, কিন্তু সবগুলাই প্রাইমারির জন্য পড়তে হবে না। ঠিক আছে, একইভাবে লাভ ক্ষতি সুদ কষারও অনেক অঙ্ক আছে, আপনারা জাস্ট ইজিগুলা বা প্রত্যেকটা নিয়মের একটা দুটা করে শিখে যাবেন, আশা করি পারবেন। তবে সামগ্রিকভাবে যেটা শেখা লাগবে সেটা হচ্ছে দ্রুত করার টেকনিক, নাহলে পরীক্ষার হলে কিন্তু আমার কথা বারবার মনে পড়বে। ঠিক আছে, আসি এখন। তাহলে পাটিগণিতে আমরা ডিসিশন নিতে পারি যে আমরা এই টপিকগুলো মোটামুটি ক্লিয়ার করব, সাথে সময় কাজ লাভ ক্ষতি সুদ কষা এই তিনটা টপিকও টাচ করব। ঠিক আছে, তাহলে আশা করি পাটিগণিতে খুব বেশি স্যার বয়সটা কোন অধ্যায় আছে? বয়সটা হচ্ছে পিতা পুত্রের যে অঙ্কগুলো আছে এটা বয়সের অধ্যায় আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে পাটিগণিতে আমরা এই টপিকগুলো যেগুলো দেখতেছি এগুলো তো করবই, সাথে সময় কাজ লাভ ক্ষতি সুদ কষা এইগুলাতেও করব। প্রত্যেকটা টপিকে টাচ করার দরকার আছে, তবে কঠিন অঙ্কগুলা বাদ সহজগুলা করব। ঠিক আছে, অথবা আমাদের বেসিক ম্যাথ যারা পড়তেছেন তারা দেখবেন প্রত্যেকটা নিয়মের শুরুতে যে সমাধান করে দেওয়া আছে অঙ্কগুলা, শুধু ওগুলো দেখে গেলেও হবে, তারপরে নিজে করুন বা আরও ভিন্নভাবে আসলে এই ধরনের যে লেজুর লাগানো আছে এগুলো বাদ। এখন আসি আমরা একটু বীজগণিতের কোন প্রশ্নগুলো নিয়ে আমরা ডিল করতে পারি। ঠিক আছে, তার আগে দেখি বীজগণিতের কোন কোন টপিক থেকে এই 2 ধাপের পরীক্ষার প্রশ্ন আসছে। মান নির্ণয় অধ্যায়টা থেকে দ্বিতীয় ধাপে একটা প্রশ্ন আসছে, আর প্রথম ধাপে একটু দেখে দেখে বলতে হবে কারণ মুখস্থ তো নাই। প্রথম ধাপে একটা প্রশ্ন আসছে, তার মান নির্ণয় হচ্ছে যে সূত্র দিয়ে x + y = এত, x - y = এত হলে x y এর মান কত, এই টাইপের প্রশ্ন। আশা করি সবাই পারবেন, কিন্তু সবসময় সূত্র দিয়ে করতে যাবেন না। পরীক্ষার হলে প্র্যাকটিক্যালি আমাদের বেসিক ম্যাথে যেভাবে শেখানো আছে সেইভাবে করলে খুব দ্রুত পারবেন। ঠিক আছে, আচ্ছা, বীজগণিতের এই সমান্তর এবং গুণোত্তর ধারা যে আছে এই ধারার উপর প্রশ্ন প্রথম ধাপে 3টা প্রশ্ন আসছে। একটা হচ্ছে মানসিক দক্ষতার ধারা, ওটা বাদ দিলাম। সমান্তর গুণোত্তর ধারা যেটা আছে, গুণোত্তর ধারা কিন্তু সাধারণত প্রাইমারি পরীক্ষায় না আসার সম্ভাবনায় বেশি, গুণোত্তর ধারা বা অসীম ধারা। ঠিক আছে, এগুলো কিন্তু বিসিএস এর জন্য। আমরা আমাদের বেসিক ম্যাথ বইটাকে পূর্ণাঙ্গভাবে সাজাই থেকে সবকিছু দিছি, কিন্তু আপনারা যদি কেউ প্রাইমারি পরীক্ষা শুধু দিতে যান তারা এই সমান্তর ধারাটা বেশি করে দেখে যাবেন। ঠিক আছে, আচ্ছা, তো আসি এখানে 2টা প্রশ্ন আসছে। আবার প্রথম ধাপে সমীকরণ থেকে, এইখানে হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলি, এই যে সমীকরণ, এই সমীকরণের মধ্যে পড়ে যে সাধারণ সমীকরণের প্রশ্ন, আর একটা হচ্ছে প্রয়োগ। প্রয়োগ মানে হচ্ছে যেগুলো আর কি সমীকরণ সাজাইতে হয়। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। বীজগণিতের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় যদি একটা হয়ে থাকে সেটা হচ্ছে সরল সমীকরণ, এর সাথে মান নির্ণয়। এই 2টা প্রশ্ন টপিক থেকে সব সময় প্রশ্ন হয়ে থাকে। কিরকম আমি দেখাই দিতেছি, যে এই যে সমীকরণের প্রশ্ন প্রথম ধাপে আসছে 2টা, আর দ্বিতীয় ধাপে আসছে 2টা। সাধারণত শতকরা যেমন পাটিগণিতে মিস হয় না, সমীকরণের অঙ্ক সাধারণত মিস হয় না। তবে এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, যে সমীকরণের প্রশ্ন এগুলো সময় বেশি লাগে। অনেকে দেখা যাচ্ছে কি জানেন, আমি একটু অঙ্ক 2টা বলি তাহলে দেখবেন আপনারা সময় কেন বেশি লাগে। দ্বিতীয় ধাপে প্রশ্ন একটা বলছে যে একটা বইয়ের মূল্য একটা কলমের মূল্য অপেক্ষা 7 টাকা কম, এবং উক্ত বই ও কলমের মোট 43 টাকা হলে কলমটির ক্রয় মূল্য কত? এটা একটা প্রশ্ন। আবার যে শিক্ষা সফরে যাওয়ার জন্য 2400 টাকায় বাস ভাড়া করা হলো, এই টাইপের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোতে যেটা হয় যে সময় কিন্তু বেশি লাগে। তো সময় বেশি লাগে যেখানে, সেখানে সময় কিভাবে কম লাগানো যায় এই বিষয়টা থেকে অবশ্যই বেশি গুরুত্ব দিতে হবে। দেখা যাচ্ছে নর্মালি সংখ্যার মৌলিক সংখ্যার প্রশ্ন, ওটা তো এমনিতেই সময় কম লাগে, তো ওইখানে তো আর জাদু দেখানোর কিছু নাই। তো এই সমীকরণের এই প্রয়োগ যে অঙ্কগুলো আছে এইগুলোতে সাধারণত সময় বেশি লাগে, আবার পরীক্ষায় সবসময় এসে থাকে। তো এই জন্য আপনাদের যেটা করতে হবে, টেকনিক শিখতে হবে। যেমন গত ক্লাসের এই টেকনিকটা আমি দেখাই দিয়েছিলাম, 2400 টাকায় 10 জন বেশি যাওয়া কম যাওয়া বোঝালে একবার 50 গুণন 48 আর একবার 60 গুণন 50, সরি 60 গুণন 40। এইভাবে আমি সুন্দর সুন্দর আপনারা ক্লাসের সমাধানগুলো দেখে নেবেন, যে এই টেকনিকগুলোর খুব দরকার আছে। কারণ আপনি এমসিকিউ পরীক্ষায় বিস্তারিত গল্প লিখতে যান নাই, আপনি XYZ ধরে সমীকরণ ধরে অনেক সুন্দর করে সমাধান লিখতে পারেন, কিন্তু এমসিকিউ পরীক্ষায় আপনারা এটা কেউ দেখবে না। আপনারা দেখবে যে আপনি রাইট অ্যান্সারটা দিতে পারছেন কিনা। তো এই রাইট অ্যান্সার দেওয়ার জন্য অনেকগুলো ইনোভেটিভ এবং অনেক প্র্যাকটিক্যাল শর্টকাট আমাদের বেসিক ম্যাথ বইয়ে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিতে পারেন, অথবা আমাদের ক্লাসগুলোরও হেল্প নিতে পারেন। ঠিক আছে, ওকে, তাহলে আসি আমরা নেক্সটে আসি।
সাধারণত আমরা বিগত সালে প্রাইমারি পরীক্ষাগুলোতে দেখছিলাম লগ আর সূচক অধ্যায় দুটো থেকে কন্টিনিউয়াস প্রশ্ন আসে, কিন্তু এবার কেন যেন আসে নাই, কারণ হয়তো অন্য টপিকগুলোকে ফোকাস করতে যেয়ে। তো বিগত দুইটা প্রশ্নে আমরা দেখছি যে সূচকের প্রশ্ন আসে নাই, তবে প্রথম ধাপে লগের অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, আচ্ছা সেটা কি? সেটা হচ্ছে যে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত। ঠিক আছে, আচ্ছা তো এটা একসাথে লিখি, সূচক লগ। ঠিক আছে, এটা যে প্রথম ধাপে একটা আসছে আর দ্বিতীয় ধাপে আসে নাই, তবে এই টপিকটা জানা থাকার দরকার আছে, কারণ সাধারণত বিভিন্ন ছোট পরীক্ষাগুলোতে লগ এবং সূচকের প্রশ্নগুলো আসে। তখন কোনটা দেখবেন কোনটা দেখবেন না, সেটা হচ্ছে যে সূচকের নর্মাল যে পাওয়ারের প্রশ্নগুলো আছে মাঝারি মানের, এই প্রশ্নগুলো দেখবেন, এবং ভাঙাভাঙির যে নিয়ম টেকনিকগুলো আছে এগুলো যাতে দ্রুত করা যায় এই বিষয়গুলো দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা জি স্যার, টেকনিক না জানলে সব অ্যান্সার কখনো করা পসিবল না। হ্যাঁ, এই কথা কিন্তু আমি বারবার বলি, আপনারা পরীক্ষা দেওয়ার পরে হয়তো উপলব্ধি করেন, আমি কিন্তু আপনাদের অনেক আগে থেকে বলে আসছি। তারা সেই সূচক আর লগের অধ্যায় থেকে সাধারণত প্রশ্ন আগে খুব আসছিল, কিন্তু এখন যেহেতু এবার আসে নাই তাই বলে মিস করা যাবে না। সূচকের হচ্ছে মাঝারি মানের যে প্রশ্নগুলো আছে, যেমন হচ্ছে পাওয়ারের প্রশ্নগুলো, তারপর সংখ্যাকে দ্রুত ভাঙানো, ঠিক আছে, এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে নেবেন। আর লগের বেসিক সূত্রগুলো জানা থাকলেই আশা করি লগের প্রশ্নগুলো পারবেন। ঠিক আছে, আচ্ছা তো আরেকটা বিষয় হচ্ছে যে যেটা আগে কখনো আসে নাই, এরকম একটা প্রশ্ন আসছে এবার অসমতাতে। তো অসমতাতে আসলে বিষয়টা হচ্ছে, অসমতা টপিকটা অনেকে কঠিন মনে করে, কঠিন মনে করার কিছু নাই। এর কারণটা হচ্ছে যে আপনার প্রাইমারি পরীক্ষায় অসমতার প্রশ্ন আসলে কি আসতে পারে, এই যে শুধুমাত্র আরেক বুঝতে হবে না, শুধুমাত্র ঋণাত্মক ধনাত্মকের বিষয়গুলো এবং লেস দ্যান গ্রেটার দ্যানের বিষয়গুলো জানলেই হবে। এখানে দ্বিঘাত অসমতার কোনো প্রশ্ন বা ইনফিনিটির ব্যবহার এই টাইপের জটিল কোনো প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। তাহলে কোনগুলো আসার সম্ভাবনা আছে, যেমন হচ্ছে যে এক্স একটা ধনাত্মক সংখ্যা, ওয়াই একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে এক্স ওয়াই কোন ধরনের সংখ্যা। তো এই ধরনের আরো কিছু মানে একটু পেঁচানো থাকতে পারে, বাট এগুলা পারা যাবে। ঠিক আছে, আচ্ছা আগামী পরশুদিন বিসিএস এর পরীক্ষা, আর বিসিএস এর সাজেশন এখন চাচ্ছেন, বিসিএস এর সাজেশন এখন নিয়ে কি করবেন? এই সময় তো আপনাদের অনলাইনে থাকার কথা না যারা বিসিএস পরীক্ষার্থী। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে পড়েন। বিসিএস এর সাজেশন কভার করা কঠিন, কারণ হচ্ছে কি যে বিসিএস এর যে কোনোখান থেকে নতুন নতুন প্রশ্ন দিবে, গতানুগতিক প্রশ্ন সাধারণত করে না বিসিএস। ঠিক আছে, আর টপিকের নাম তো সিলেবাসেই দেওয়া আছে, ওইখানে আমি আর টপিক সিলেবাস থেকে কোনটা বাদ দিব আর নতুন করে অ্যাডে করব কি? আর অঙ্ক ধরে ধরে সমাধান সাজেশন দেওয়া খুব কঠিন। আপনারা বিসিএস পরীক্ষা হলেই বুঝতে পারবেন যে সাজেশন কতটুকু কাজে লাগে বা লাগে না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে আসি নেক্সটে। ভেনচিত্র টপিকটা আপনাদের তো বললাম যে পাশ ফেলের যে অঙ্কগুলো আছে ওগুলা ভেনচিত্রের যে অঙ্কগুলা এগুলা করে নেবেন। ঠিক আছে, এগুলো খুব সোজা জিনিস, যার সূত্রতা প্রয়োগ করলে হবে, অথবা আমাদের ভেনচিত্রের যে ক্লাস আছে ক্লাসগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, এই পর্যন্ত গেল, এই 6টা টপিক থেকেই সাধারণত প্রশ্নগুলা এসেছে। ঠিক আছে, আর সেটের প্রশ্ন আসলে দেখলাম না, আগেও আসে নাই। ঠিক আছে, ইউনিয়ন ইন্টারসেকশনের বেসিক বিষয়গুলো জানা থাকলে আশা করি সেটের প্রশ্নগুলোতে সমস্যা হবে না। তাহলে আমরা দেখলাম যে এই টপিকগুলো থেকেই মূলত প্রশ্ন আসতেছে। এক্ষেত্রে আপনারা প্রত্যেকটা টপিকে গুরুত্ব দিবেন, সমীকরণ আর মান নির্ণয় এই দুটো টপিকে সব থেকে বেশি গুরুত্ব দিবেন। ঠিক আছে, নেক্সট আসি জ্যামিতি। স্যার গণিতের ম্যাজিক না ভাই, ম্যাজিক দেখাইতে আসে নাই ভাই, সবসময় ম্যাজিক না। ঠিক আছে, আমরা আসলে কোয়ালিটি জিনিস শিখাইতে চাচ্ছি, কারণ দিন শেষে কোয়ালিটি মাথা মানে কাজে লাগবে। তবে হ্যাঁ, অঙ্কগুলো দ্রুত পারার জন্য বিভিন্ন অঙ্কে বিভিন্ন ধরনের টেকনিক আমরা সবসময় দেখাইছি। আপনারা এগুলো ইউজেবল টেকনিক, পরীক্ষায় ইউজ করার মতো টেকনিক, এগুলো কাজে লাগাইতে পারলে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা আসি তাহলে জ্যামিতি। জ্যামিতিতে আমরা দেখতেছি যে প্রথম ধাপের পরীক্ষায় 4টা প্রশ্ন জ্যামিতি থেকে আসছে। যেমন ধরেন ত্রিভুজ থেকে প্রথম ধাপে একটা আসছে, চতুর্ভুজ থেকে প্রথম ধাপে একটা আসছে, তারপরে বৃত্ত থেকে প্রথম ধাপে একটা প্রশ্ন আসছে। ঠিক আছে, তার মানে জ্যামিতিকে আর কি টাচ করছে সবগুলোকে। পরিমিতি থেকে একটা প্রশ্ন আসছে, সরি এটা প্রথম ধাপে না, এটা হচ্ছে দ্বিতীয় ধাপে। আচ্ছা এগুলা সব দ্বিতীয় ধাপে। আর প্রথম ধাপে যেটা হচ্ছে, প্রথম ধাপে জ্যামিতির প্রশ্ন আসছে যে চতুর্ভুজ থেকে 2টা আসছে, ত্রিভুজ থেকে আসে নাই। ঠিক আছে, বৃত্ত থেকে একটা আসছে, আর পরিমিতি থেকে আসে নাই। ঠিক আছে,
মানে পরিমিতি বলতে কি চতুর্ভুজের প্রশ্নগুলো পরিমিতিতেও ধরা যায়, একই রকম, সমস্যা নাই। তাহলে দেখেন যে প্রথম ধাপে এই 3টা প্রশ্ন আসছে জ্যামিতি থেকে, আর দ্বিতীয় ধাপে এই 4টা প্রশ্ন আসছে। তাহলে এখন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত আর পরিমিতি, অনেকেই আমাকে বলেন যে জ্যামিতিতে দুর্বল, জ্যামিতি পড়ান, জ্যামিতি কিভাবে করব। আসলে জ্যামিতিতে তো আমি খুঁজে পাই না যে কি নতুন শেখাবো, কারণ ধরেন আছে যে বিষমবাহু ত্রিভুজের অঙ্ক আমি 5টা শেখাইতে পারি, কিন্তু আপনারা বিষমবাহু ত্রিভুজ জানেন না। কেন জানেন না আপনি বলেন তো? যে বিষমবাহু ত্রিভুজের সূত্র আপনি জানেন না বা পারেন না, কেন পারেন না? কারণ আপনি পড়েনই নাই, আপনি একটুও সময় দেন নাই। আপনি সামান্যতম সময় দিলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মাস্টার লাগে না। চতুর্ভুজের আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, ক্ষেত্রফল আর পরিসীমার পার্থক্য কি, ক্ষেত্রফল কাকে বলে, পরিসীমা কাকে বলে, এইটাতে নতুন করে শেখার কি আছে? মানে আমি যখন জ্যামিতির ক্লাস নিতে দাঁড়াই তখন আমার কাছে বারবার এইরকম মনে হয় যে ঘন জ্যামিতি, ত্রিকোণমিতি বা পরিমিতির কিছু প্রশ্ন আলোচনা করার আছে। তাছাড়া মনে হয় বেসিক জিনিসগুলো সবাই পারার কথা। যদি কি একবার রিডিংও পড়ে, একবার শুধু রিডিং পড়ে যান। বৃত্তের কি আসবে? বৃত্তের সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। তো এই জিনিসটা না আপনি একটু রিডিং পড়ে যদি চিত্রটা দেখেন আর একটা মাথায় ভাবেন যে সমদূরবর্তী মানে কি, সমান দূরে, জ্যাগুলো সমান। তো এইগুলা আবার গল্পের মতো বারবার বলতে বলতে বিরক্ত করার মতো কিছু নাই তো, ঠিক আছে? মানে জ্যামিতি জিনিসটা সামগ্রিকভাবে খুব কঠিন কিছু না, শুধুমাত্র ঘন জ্যামিতির কিছু বিষয় আছে, একটু ভেঙে ভেঙে বোঝাইতে হয়, ঠিক আছে? জ্যামিতিরও অনেকগুলো বিষয় আছে যেগুলা কঠিন, ব্যাংকের জন্য যখন আমি পড়াই অথবা দেখা যাচ্ছে যে রিটেনের জন্য পড়াই, ঠিক আছে, তখন অনেক কিছু কথা বলার আছে, কারণ পেঁচানো থাকে, অনেক লেজুর লাগানো থাকে। কিন্তু সাধারণত এই প্রাইমারি পরীক্ষার জন্য যে জ্যামিতি আসে বা আসবে, বা এই প্রাইমারি লেভেলে যেই রকম প্রশ্ন হয়, এইগুলো আসলে রিডিং পড়লেই পারা যায়। মানে আপনি জীবনেও রিডিং পড়েন নাই যদি, তাহলে আপনি বলে থাকবেন যে আমার কাছে জ্যামিতি কঠিন লাগে। ত্রিভুজের কি প্রশ্ন আসতে পারে বলেন তো? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এইটা দিয়েই প্রশ্ন সমাধান করা যাবে, এরকম প্রশ্ন আসতে পারে। আসতে পারে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত? আসতে পারে বিষমবাহু ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটার ক্ষেত্রফল কত? আর আছেটা কি? আরও পানির মতো সোজা প্রশ্ন আসতে পারে, পূরক কোণের একটা দেওয়া আছে, আর একটা কোণ কত? তো পূরক কোণ, সম্পূরক কোণ, এগুলা জবের পরীক্ষার জন্য পড়াইতে হয়, এটা আসলে লজ্জার বিষয়। মানে বলে আপনার বোঝাইতে পারতেছি না। আমি বললে তো আবার বলবো যে মানে এত তুচ্ছতাচ্ছিল্য বা নেগেটিভভাবে বলতেছি কেন। এই 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 এত তুচ্ছ বিষয়গুলো যে এইভাবে পড়াইতে হয় এই লেভেলে এসে, আপনি যতক্ষণ মোবাইলে ক্লাস দেখতেছেন না ততক্ষণ যে কোণের চ্যাপ্টারটা পড়েন, জ্যামিতির কিচ্ছু থাকবে না, কোণের অংশটা আজকে শেষ হয়ে যাবে। তার মানে আপনি সময় দেন নাই ভাই, অযথাই সব কিছুকে দোষারোপ করিয়েন না, ঠিক আছে? সময় দেন, রিডিং পড়েন শুধু। জ্যামিতির বিষয়টা আমাদের বেসিক ম্যাথে এবার আমরা অনেক অনেক নতুন প্রশ্নের কালেকশন অ্যাড করে দিছি, আপনারা জাস্ট একটু রিডিং পড়েন। জ্যামিতিতে খুব বেশি সমস্যার কিছু নাই। ইন্ডিভিজুয়াল যদি 2-1টা প্রশ্নের সমস্যা হয় বা কোনো নির্দিষ্ট কনসেপ্টে সমস্যা হয়, যেমন ধরেন আছে বৃত্তের ভিতরে সমবাহু ত্রিভুজ হলে কেমন হয়, সমকোণী ত্রিভুজ হলে কেমন হয়, এই বিষয়গুলোতে আপনার সমস্যা, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা ডিল করতে পারি, এগুলো নিয়ে কথা বলতে পারি। কিন্তু বৃত্তের ভেতরে ধরেন আছে যা আছে বা ব্যাসার্ধ বা ছোটো ছোটো কিছু যেগুলো প্রশ্ন আছে, ঠিক আছে, এগুলো নিয়ে তো আসলে আপনার রিডিং বললেই পারার কথা। হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার পরিকেন্দ্র ভরকেন্দ্র, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন, ঠিক আছে, এগুলো আলোচনার বিষয়, কিন্তু অনেক কিছু রিডিং পড়লেই পারা যায়। মাইন্ড করিয়েন না আবার, এগুলো রিয়েলিস্টিক কথা বললাম, আমার পার্সোনাল অবজারভেশন, অনেক লম্বা সময়ের, ঠিক আছে? ওকে, তাহলে আসি, এটা হচ্ছে জ্যামিতির বিষয়। এখানে একটা বিষয় বলি আপনাদের, সেটা হচ্ছে যে প্রথম ধাপের পরীক্ষায় মানসিক দক্ষতা থেকে 2টা প্রশ্ন আসছে। এখন এই মানসিক দক্ষতার জন্য কি মানসিক দক্ষতার বই পড়তে হবে? না। তবে আবার মানসিক দক্ষতার বই ছাড়া এই বিষয়গুলো পাবেন কোথায় আপনি? ঠিক আছে, দেখা যাচ্ছে যে এই ধারার একটা প্রশ্ন আসছে। এটা ধারা মানে কি সমান্তরাল গুণোত্তর ধারা না, নর্মালি যে সংখ্যার পরে যে গ্যাপ থাকে এই প্রশ্ন। আর একটা হচ্ছে এই যে 6 ফুট অন্তর অন্তর বৃক্ষের চারা রোপণ করা হলে 100 গজ দীর্ঘ রাস্তার সর্বোচ্চ কতগুলো চারা রোপণ করা যাবে। হ্যাঁ, এই যে বিষয়টা আছে, এটা যদি আপনার কোনোদিন টাচ না পান, এই বিষয়টা যদি কোনো পড়ালেখা না থাকে আপনার, তাহলে আপনার যতই সোজা থাক আপনার তো কঠিন লাগবে। তো এই টাইপের প্রশ্ন আমাদের যে মানসিক দক্ষতা বইটা আছে, আমি জাস্ট আপনাদের একটু বইটা দেখাই। আমি কিন্তু বারবার বলে আসছি যে আপনারা প্রাইমারির জন্য যারা প্রিপারেশন নিতেছেন, আমাদের মানসিক দক্ষতা বইটার এই টপিকগুলো যদি একটু করে রিডিং পড়েন, শুধু রিডিং, মানে একবার এই বইটা 1 সপ্তাহ থেকে 10 দিন কেউ যদি রিডিং পড়তেন এতদিনে, তাহলে এই বিষয়গুলো কিন্তু কোনো সমস্যাই হতো না। কারণ যে এই বিষয়টা দেওয়া আছে, এই প্রশ্নটা, এগুলো রিডিং পড়ার প্রশ্ন,
4-5টা প্রশ্ন যদি রিডিং পড়ে যান মোটামুটি সব পারবেন, কিন্তু একবারও যদি পড়ালেখা করে না যান তাহলে কিন্তু অত সহজ প্রশ্নটাও কঠিন লাগবে। ঠিক আছে, যে প্রশ্নগুলো আমি আজকে বলতেছি এগুলো কিন্তু আমরা সমাধান দিছি, আপনারা দেখে নেবেন। আচ্ছা, আর একটা পয়েন্ট আপনাদের খুবই ইম্পর্টেন্ট প্রাইমারি পরীক্ষার জন্য, সেটা হচ্ছে যে দ্বিতীয় ধাপের পরীক্ষা আসছে একটা প্রশ্ন, ক্ষেত্রফল পরিমাপ অধ্যায়টা, সেটা হচ্ছে 9 কোটি সমান কত, মিলিয়নের সাথে তুলনা করছে। ঠিক আছে, আচ্ছা, এই ধারা থেকে একটা, আর হচ্ছে এই যে দূরত্ব এখান থেকে একটা আসছে, আর একটা হচ্ছে ক্ষেত্রফল পরিমাপ। এই টপিকটা একটু পড়ে নেবেন, বিশেষ করে ধরেন আছে যে কত মিটারে 1 কিলোমিটার, কত সেন্টিমিটারে 1 মিটার, তারপর হচ্ছে কত বর্গ ফুটে 1 শতক, কত মিটারে বা বর্গ মিটারে 1 হেক্টর, এরকম বেসিক কিছু প্রশ্ন আছে। এখন আপনাদের সমস্যা হচ্ছে যে আপনারা সবগুলা পড়তে যে ক্ষেত্রফল পরিমাপের অধ্যায়টাতে ইম্পর্টেন্টগুলো ভুলে যান। মানে ইম্পর্টেন্টগুলো কীভাবে নোট করবেন, আপনি দেখবেন যে যেইগুলো সবাই পারে ওইগুলো আপনাকে আগে পারতে হবে, এইটা ইনশিওর করতে হবে। যেটা একেবারে কঠিন জিনিস, যে কত ডেকাগ্রামে কত হেক্টোগ্রাম হয়, এই টাইপের যেগুলো প্রশ্ন, এগুলো তো সব সিরিয়ালি মুখস্থ করার দরকার নাই। আপনারা অনেকেই ক্ষেত্রফল পরিমাপ অধ্যায়টা বের করে এত বড় বড় লিস্ট দেখে ঘাবড়ে যান, এই জন্য কিন্তু জটিল লাগে। ঘাবড়ানোর কিছু নাই, মূলত যে কাজটা করা দরকার, যে যেগুলো অ্যাজ ইউজুয়ালি আমাদের সামনে আসে, ইউজ হয়, যেগুলো বিভিন্ন পরীক্ষায় দেখা যায় যে সচরাচর আসতেছে, ওইগুলো যেন আসলে আপনি পারেন। তারপরে আপনি করবেন যে ওটার আশেপাশে আর কি একটু শেখা যায়। ঠিক আছে, এটা পারলে আশা করি আস্তে আস্তে আপনি কভার করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখতেছি আমরা যে জ্যামিতিতে কোনো টপিক বাদ পড়তেছে না, এখানে একটা টপিক বাদ পড়ছে, সেটা হচ্ছে ঘন জ্যামিতি থেকে প্রশ্ন আমরা দেখি নাই। ঠিক আছে, এই দুটা ধাপে ঘন জ্যামিতি থেকে প্রশ্ন দেখি নাই, তাই বলে কি ঘন জ্যামিতি বাদ দিয়ে দিব? না, ঘন জ্যামিতিতে কি দরকার? ঘন জ্যামিতিতে জাস্ট যে ঘনক, বেলন, কোণক, গোলক, এই যে 4-5টা জিনিস আছে, এইগুলার শুধুমাত্র সূত্রটা জানা দরকার, এবং সূত্রটার প্র্যাকটিক্যাল কি এইটা জানা থাকলে ঘন জ্যামিতির বেশি কিছু জানার দরকার হবে না প্রাইমারি পরীক্ষার জন্য অ্যাটলিস্ট। ঠিক আছে, আচ্ছা, আর ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত তো বললাম যে এটা যা হচ্ছে যে চতুর্ভুজের প্রশ্ন খুব আসে। কি আসে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, হ্যাঁ, ক্ষেত্রফল এত হলে পরিসীমা কত, এইটা তো নর্মালি পারার কথা। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের বেসিক ম্যাথের উপর খুব দ্রুত একটা অনলাইন কোর্স শুরু করতে যাচ্ছি। এই বিষয়টা আপনাদের একটু জানা দিতে চাচ্ছি, কারণ আপনারা প্রাইমারি পরীক্ষা দিলেই পরীক্ষা দেওয়ার শেষ বিষয়টা এরকম না, অনেকে আছে আরও উচ্চাকাঙ্ক্ষী, আরও বেটার কিছু করতে চান। তো আমাদের এই যে বেসিক ম্যাথ বোর্ডে দেখতেছেন, এটা ফুল শেষ করার লক্ষ্যে আমরা 6 মাস মেয়াদি একটা ফান্ডামেন্টাল কোর্স শুরু করব, যেটাতে আপনি গণিতে যতই জিরো থাকেন, সেই জিরো থেকে হিরো হওয়ার জন্য যা যা লাগে আগামী 6 মাস আমরা সময় নিব। এই 6 মাসের মধ্যে আপনাকে জিরো থেকে হিরো বানাতে আমাদের যা যা করার আগে তাই তাই করা হবে, এবং এটা একটা পূর্ণাঙ্গ কোর্স, এবং খুব রিজনেবল ফিতে ঘরে বসে গণিত আপনি এমনভাবে শিখবেন যে আপনি গণিত অন্যদেরকে শেখাইতে পারবেন। এমন অনেক ইনোভেটিভ আইডিয়া থাকবে যেগুলো আপনারা আগামী অনলাইন কোর্সটাতে পাবেন। তো আজকে আমরা আর কথা বলতেছি না, আমরা অনলাইন যে বেসিক ম্যাথের যে কোর্সটা শুরু করতে যাচ্ছি, এটা আগামী শনিবার মানে 28 মে থেকে ভর্তি শুরু করব। আর জুনের ফার্স্ট উইক থেকে, জুন 2022 এর ফার্স্ট উইক থেকে ক্লাস শুরু হয়ে যাবে। যারা যারা মিস করতে চান না, শুধু আপনারা যারা ক্লাসটা দেখছেন তাদেরকে বলতেছি না, আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যতজন আছে যে অনার্সে পড়ালেখা করতেছে কিন্তু সময় নষ্ট করতেছে প্রচুর, অথবা বই আছে টেবিলে কিন্তু পড়ে না, পরীক্ষা দিতে যায় কিন্তু গণিতের জন্য বারবার সমস্যা, গণিত পারে কিন্তু সময়ের অভাবে পারে না, এক পরীক্ষায় আসলে পারে আরেক পরীক্ষায় পারে না, এই টাইপের যত গণিতের সমস্যা আছে তাদের সবাইকে ধরে আনে জোর করে, দরকার হলে নিজের টাকা দিয়ে গিফট দিয়ে হলেও, যদি আপনি ভালো শুভাকাঙ্ক্ষী হন, আমাদের এই কোর্সটাতে ভর্তি করায় দিবেন। আগামী 6 মাস যাতে আমাদের সাথে যারা লেগে থাকবে, ইনশাআল্লাহ 6 মাস পরে তার কাছ থেকে আপনি আউটপুট নেবেন যে সব থেকে সে ভালো পাবে গণিত। ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম ইনশাআল্লাহ। তো এটা নিয়ে আমি বিস্তারিত আরও কথা বলবো, আজকে এ পর্যন্তই, আর বেশি কথা বাড়াচ্ছি না। আপনাদের কোনো কিছু বলার থাকলে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, যারা আগের কোর্সগুলো করে তারা কি করবে? তারা হচ্ছে এখন বই পড়ে প্র্যাকটিস করবে, আর কিছু লাগবে না।
হ্যাঁ, লাইভ ক্লাসগুলো পরে দেখতে পারবেন, সমস্যা নাই। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারেন। আমরা খুব দ্রুতই মানসিক দক্ষতারও একটা নতুন কোর্স নিয়ে আসতেছি, কারণ অনেক দিন ধরে চাহিদা আছে যে মানসিক দক্ষতার একটা কোর্স শুরু করার। বাট এটা একটু লেট হবে, কারণ আমাদের এবারের কোর্সটা যে আমরা বেসিকের যে কোর্সটা শুরু করতে যাচ্ছি, আপনারা হয়তো অনেকে ধারণা নাই, এই জন্য হয়তো একটু গোলমাল লাগায় ফেলতে পারেন। এটা কিন্তু কোনো চাকরির পরীক্ষার কোর্স না, নির্দিষ্ট চাকরির পরীক্ষা, যে এটা প্রাইমারি বা বিসিএস বা এরকম না। আমরা বেসিক ম্যাথ বইটা শেষ করে দিব, আপনারা এই যে যতগুলো টপিক দেখলেন না, এই সব টপিক একেবারে পানির মতো ক্লিয়ার হবে। আপনি যে এই প্রশ্নগুলোই প্রাইমারিতে আসছে, এগুলো তো সেকেন্ডে সেকেন্ডে পারবেন, এর থেকেও আরও বিশাল কিছু পারবেন। ঠিক আছে, আমরা একেবারে আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করাই দিব। আর 45তম বিসিএস এর কোর্সটা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর কারণটা হচ্ছে যে বিসিএস এর সার্কুলার হতেই এখনো অনেক দেরি আছে, প্রায় অক্টোবর নভেম্বর মাসের ওইদিকে সার্কুলার হতে পারে, তারপরেও আবার আরও সময় পাওয়া যাবে। তা আমরা এবছর ডিসেম্বরকে টার্গেট করে এই পুরা বেসিক ম্যাথ বইয়ের কোর্সটা শেষ করে দিব। এবং এই কোর্স করলে যারা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে আসেন, তাদের আর এই বেসিক লেভেলের কোনো কোর্স কোথাও কোনো দিন করতে হবে না, লাইফে একবারে। ঠিক আছে, একবার কোর্সটা করলেই আর কোথাও কোর্স করতে যাইতে হবে না, কারণ বেসিক ম্যাথে এবারের কালেকশন এবং এবারের টপিকের বিশ্লেষণ এত সুন্দরভাবে আছে, এবং সব টপিক, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, হায়ার ম্যাথ, যা যা লাগে সর্বোচ্চ পর্যায়ে আছে। তো যাই হোক, আপনাদেরকে এই কথাগুলো বলতেছি, আপনারা আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করবেন এবং জাস্ট এই বিষয়টা বোঝাবেন যে এইখানে কোর্সটা করলে যে ভিত্তি তৈরি হবে, ম্যাথের বেসিক ভেঙে 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 প্রত্যেকটা টপিকের, প্রত্যেকটা নিয়মের, দেখবেন যে লাভ ক্ষতির 10 আইটেমের প্রশ্ন আছে। আমরা প্রত্যেকটা আইটেম আপনাকে ধরে শেখাই দিব। তো যখন এই আইটেম বাই আইটেম যাব, তখন আপনার কিন্তু আর কিচ্ছু বাকি থাকবে না। এবং আমরা প্রত্যেকটা নিয়মে আপনাদের দেখাই দিব কোথায় শর্টকাট, কোথায় টেকনিক, কোথায় প্র্যাকটিক্যালি ভাবতে হয়, কোন নিয়মের সাথে কোন নিয়মের সমন্বয় আছে। ঠিক আছে, এইভাবে যদি আমরা প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে দেই, আপনার যে কোনো গণিতের অঙ্ক দেখলে আপনি খুব ইজিলি ক্যাচ করতে পারবেন। তো আমাদের টার্গেট আছে যে আমরা 6 মাস মেয়াদী এই কোর্সটা চালু করব। এটার পাটিগণিত পড়াবো আমরা 3 মাস, বীজগণিত হচ্ছে 2 মাস, আর জ্যামিতি হচ্ছে 1 মাস। এবং এই 6 মাসে আপনি গণিতে যা শিখবেন, আপনি সারা জীবনেও গণিতে যা যা শিখেন নাই বা ঘাটতি মনে হয়েছে বা জবের পরীক্ষায় আপনার যা যা সমস্যা ফিল হচ্ছে, সব কিছু এই 6 মাসে ক্লিয়ার হয়ে যাবে। এখন অনেকেই যারা পরশু দিনের পরীক্ষা দিতে যাবেন, তারা মনে করছে 6 মাস আপনাকে রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না, আপনি প্রত্যেকটা ক্লাসে আপনার রেজাল্ট অনুভব করবেন। আর এই 1 মাস 2 মাস পরে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের জন্য এই কোর্সটা না। এই কোর্সটা যারা 6 মাস আমাদের সঙ্গে থাকতে পারবেন, 6 মাস পরে ম্যাথের বস হইতে চান, তাদের জন্য। তো আপনারা প্রত্যেকজনে আপনাদের পরিচিতদের সাথে শেয়ার করবেন তো নাকি? সিরিয়াসলি বলতেছি, অনেকেই দেখা যাচ্ছে যে অনেক লেটে এসে আমাদের কোর্সগুলো জানতে পেরে আফসোস করে যে আগে কেন পাইলাম না, বয়স শেষ হয়ে যাচ্ছে তারপরে আমাদের কোর্সের কথা জানতে পারে, তারা আফসোস করে। এই জন্য আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, একটা ছেলে 3rd ইয়ারে পড়ে, আমাদের বইটা কালেক্ট করছে কিন্তু টেবিলের উপর পড়ে আছে, পড়ালেখা করতেছে না, একটু একটু করে চাচ্ছে কিন্তু কোথা থেকে কি শুরু করবে বুঝতেছে না। তাদের জন্য আপনারা অনেকেই পরামর্শ দেন যে ম্যাথ পড়েন, কিন্তু ম্যাথ নিজে ঘরে বসে পড়া হয় না। তাদেরকে আমাদের এখানে লাগাই দিবেন। 6টা মাস গণিতের ক্লাস করলে আর প্র্যাকটিস করলে পরবর্তীতে 4th ইয়ারে মাস্টার্সে যখন সে উঠবে, গণিত নিয়ে আর ভাবতে হবে না, শুধুমাত্র প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এই যে একটা আমরা বিশাল উদ্যোগ নিতেছি, এই উদ্যোগটা আমরা একাই কিন্তু সফল করতে পারবো না আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন। তো আপনারা সবাই মিলে আমাদেরকে একটু হেল্প করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। অনেক কথা বললাম, ঠিক আছে। আর কোর্স ফি, কোর্স কারিকুলাম, হ্যাঁ, ক্লাসের শিডিউল, পরীক্ষা, আমাদের প্রত্যেকটা টপিকের পরীক্ষা নেওয়া হবে প্রতি সপ্তাহে, এটা সিস্টেমেটিক ওয়েতে। হ্যাঁ, এই সব কিছু আমরা বিস্তারিত আমাদের গ্রুপে শেয়ার করে দিব, আমাদের পেজে এবং গ্রুপে আপনারা বিস্তারিত পাবেন। আজকালকের মধ্যেই শেয়ার করে দিব। সপ্তাহে 3 দিন করে ক্লাস নেওয়ার প্ল্যান আছে, জানাই দিব। ক্লাস শুরু হবে নেক্সট উইক থেকেই। আর আমাদের ক্লাস নিয়ে কারো কোনো ধরনের সংশয় থাকলে আগামী 28 তারিখ থেকে আমরা যে ফ্রি ক্লাসগুলো নিতে যাচ্ছি, এই ফ্রি ক্লাসগুলো দেখেও আপনারা ভর্তি হতে পারেন। ঠিক আছে, ইনশাল্লাহ। তাহলে ভালো থাকবেন, সবার সাথে শেয়ার করে দিবেন, সবার সাথে একচেটিয়া হয়ে বলতেছি সবাইকে, কারণ যাদেরকে আপনি এই তথ্যটা দিবেন সে অবশ্যই উপকৃত হবে। আজকে বন্ধু ভালো থাকবেন, শুভরাত্রি।